ঠিক আছে, দুটো বাক্যকে যোগ করছে। তো এখানে সিন্সের কিন্তু আলাদা ব্যবহার আছে। সিন্স প্রিপোজিশন হিসাবে কাজ করে, আবার সিন্স জয়নার হিসাবে কাজ করে, কানেক্টর হিসাবে কাজ করে। আবার সিন্স দীর্ঘ সময়ের পূর্বে সিন্স বসে, আবার সিন্স কারণ অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রেও দুটো বাক্য যোগ করে। অ্যাজ, সিন্স, বিকজ, হ্যাঁ, অর্থাৎ অ্যাজ এবং বিকজ অর্থেও সিন্স ব্যবহৃত হয়। তো এখানে সিন্স জাস্ট দুটো ক্লোজকে যুক্ত করছে। তো এখানে দেখতে হবে যে সিন্সের আগে কোন টেন্স আছে। সিন্সের আগে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট, এটা দেওয়া আছে। তো সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি, সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ। তো সঙ্গত কারণে এখানে স হবে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। আর সব থেকে বড় কথা, ওখানে লাস্ট কথাটা দেওয়া আছে, এটা দেখেও ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স করা যায়। যদি লাস্ট নাও থাকে তাহলে পরে সিন্সের গঠন অনুযায়ী, এখানে কানেক্টরের নিয়ম অনুযায়ী, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা পরবর্তীটাই দেখি, 3 নম্বরেরটাই দেখি। এখানে 3 নম্বরেরটাই ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ। একই ধরনের বাক্য আমি দিয়েছি এখানে, জাস্ট দুটো নিয়মকে জানার জন্য। তো এখানে দেখো সিন্স এর আগে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ওয়াজ আছে, সঙ্গত কারণে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট হ্যাড প্লাস V3। তো আমরা এখানে আই হলো সাবজেক্ট, হ্যাড, এরপরে হ্যাড দিতে হবে, এবং সি এর V3 হলো সিন। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড সিন ইউ। আই হ্যাড সিন ইউ, হ্যাড সিন হবে। রাইট ফর্ম অফ দি ভার্বের ক্ষেত্রে এখানে এই সিন্সের ব্যবহার, দুটো নিয়ম কিন্তু আমি ইতিমধ্যে দিলাম। যারা টাইম লাইন একটু রিভিউ করবে তারা কিন্তু এই সিন্সের ব্যবহারটা পাবে। তারপরে 4 নম্বরটায় আসে সাইজ ডাজন্ট ম্যাটার, চপউড। হ্যাঁ, এটা সম্ভবত ইন্টারমিডিয়েটের একটি গল্পের একটি সেন্টেন্স। তো যাই হোক, এখানে হলো সাইজ ডাজন্ট ম্যাটার চপউড। তো এখানে সাবজেক্ট হলো সাইজ, কিন্তু ইন্টারমিডিয়েট গল্পের ওখানে ডন্ট দেওয়া ছিল, এখানে ডাজেন্ট দিছে। আমি একটু গল্পের এটা একটু চেঞ্জ করেছে, তেমন সমস্যা না অবশ্য। তো ডন্ট দেওয়ার কারণটা ছিল হলো লেখিকা এই সাইজকে এমফেসিস করেছে, জোর দিয়েছিল। তো সেই জন্য সাইজ ডন্ট ম্যাটার, এটা বইয়ের লাইনে ছিল, গল্পের লাইনে। তো এখানে দিছে সাইজ ডন্ট ম্যাটার চপউড। এটা একটা সহজ নিয়ম হলো, পাশাপাশি যদি দুটো ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ওকে, পাশাপাশি যদি দুটো ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে মেটার কিন্তু ভার্ব। থ্যাংক ইউ রনি, নীলু। আচ্ছা, ফ্রম মালয়েশিয়া, নীলু ওয়াজ অলসো ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। তো এখানে নিয়মটা কি? পাশাপাশি দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে চপ আছে, চপ মানে চেরাই করা, কাট ফাড়া, ঠিক আছে। তো চপিং বানানটা হলো CHOPPING। একটা জিনিস বলি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কখনো কনসোনেন্টটা ডবল হয়ে যায়। এর একটি কারণ হলো, ওই কনসোনেন্টের আগে যদি একটি মাত্র ভয়েল থাকে তাহলে পরে ওই কনসোনেন্টটা ডবল হয়ে যায়, ওই জন্য পিটা ডবল হয়ে যাচ্ছে। CHOPPING, চপিং উড, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। ওকে, আমরা 5 নম্বরে আসি।
ইউ এভার বি টু কক্সেস বাজার, জিজ্ঞাসা চিহ্ন আছে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। তো আমাদের এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে বাক্যের মধ্যে যদি কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যদি থাকে তাহলে পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে এভার আছে, আর আমি শব্দগুলো বলছি, এভার, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি। এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে V3, হ্যাভ হ্যাজ, এরপরে V3। তো ইউ তো হ্যাভ নেই, আর জিজ্ঞাসা করছে, ইন্টারগ্রেশন চিহ্ন আছে, সেই কারণে হ্যাভটা আগে দিতে হবে, হ্যাভ ইউ এভার। এবার বি এর V3 হলো বিন, BEEN, বিন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। তো এখানে বিন হলো V3, বি কিন্তু মূল ভার্ব, হ্যাঁ, মূল ভার্বের V1 এবং V2 V3 হলো বিন। এটা মনে রাখতে হবে, কিন্তু অনেকেই এটা নিয়ে একটু সমস্যা আছে। আর এই বি অর্থ হলো কিন্তু যাওয়া, বি কিন্তু অনেকগুলো অর্থ আছে, এখানে অর্থ হলো যাওয়া, ঠিক আছে। তবে সব ক্ষেত্রেই ব্যবহার করা যায় না, কিছু কিছু বাক্যের ক্ষেত্রে এটা অর্থটা যাওয়া অর্থে ব্যবহৃত হয়। তারপরে 6 নম্বরে আমরা আসি। আশা করি তোমাদের বোঝার কোনো সমস্যা আছে না। সমস্যা হলে পরে অবশ্যই একটু কমেন্ট বক্সে কাইন্ডলি লিখতে হবে, আর তাহলে পরে আমি বুঝতে পারবো আর তোমরা কেমন উপকৃত হচ্ছ সেটাও আমাকে একটু জানাবে। 6 নম্বরে আছে, আই স এ ম্যান হি ওন্ড, হি ওন্ড, আই স এ ম্যান হি ওন্ড। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়, আগের বাক্যটা একটু বুঝতে হবে, আর পরের বাক্যটা অর্থটাও একটু বুঝতে হবে। ওন্ড মানে আঘাতপ্রাপ্ত হওয়া। আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখলাম, হি ওন্ড, ক্ষতবিক্ষত অবস্থা বা আঘাতপ্রাপ্ত অবস্থা। তো এই পরের বাক্যটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, প্যাসিভ সেন্সে, প্যাসিভ ভয়েসে আছে। তো আগের সেন্টেন্সটা দেওয়ার অর্থ হলো ওটা টেন্সকে ইন্ডিকেট করছে, ওখানে টেন্স আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে হবে হি ওয়াজ ওন্ডেড, WOUNDED, হি ওয়াজ ওন্ডেড। ওকে, আচ্ছা। তো আমরা 7 নম্বরেরটা দেখি। 7 নম্বরেরটা আছে, ইফ ইউ রাইট ইউ কুড পাস। ইফের ব্যবহার আমরা জানি, ইফ হলো কন্ডিশনাল, ইফ দিয়ে যেমন কন্ডিশনাল সেন্টেন্স হয়, শর্তযুক্ত বাক্য হয়। কন্ডিশনাল আছে 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আবার ইফ দিয়ে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেই কারণে এর ব্যবহারের উপরে নির্ভর করে। এখানে কন্ডিশনাল হিসেবে আছে, আমি আমার টাইম লাইনে আমি ইতিমধ্যেই কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি, দেখিয়েছি, এর গঠনগুলো দিয়ে দিয়েছি। তো ওই টাইম লাইন একটু রিভিউ করতে হবে কাইন্ডলি, যারা স্টুডেন্ট আছে তারা একটু রিভিউ করবে, দেখবে, কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবে। তো এখানে দুটো অংশ দেওয়া আছে, ইফ দিয়ে কিন্তু দুটো বাক্যকে যোগ করা হয়, যোগ করা যায়, এবং যে বাক্যটি হয় সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো ইফ যুক্ত অংশ এবং অপর যে অংশ থাকে, যে অংশেই ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকুক না কেন, অপর অংশ দেখে ভার্বের রূপটা দিতে হবে। তো এখানে পরবর্তী অংশে দেওয়া আছে যে ইউ কুড পাস, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, পাস্ট কন্ডিশনাল এটা। তো পাস্ট টেন্স আছে, যেহেতু কুডের ব্যবহার আছে, কুড হলো পাস্ট ফর্ম, সেই কারণে এদিকে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এদিকে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে ওইদিকে ওই ফার্স্ট টেন্সও থাকে, ক্যান, কুড, ক্যান থাকলে কুড হয়, আবার শ্যাল, উইল থাকলে শুড বা উড হয়। উডের ব্যবহারটা বেশি হয় যদিও,
হ্যাঁ, ফিউচার ইন দ্য পাস্ট যাকে বলে। তো যাই হোক, এটা হলো ইফ ইউ রোড, ইফ ইউ রোড, WROT, WROT, ইফ ইউ রোড ইউ কুড পাস। ওকে, তো আমরা 8 নম্বরে আসি। 8 নম্বরে আছে হি অ্যাডমিট টু হসপিটাল লাস্ট নাইট। হ্যাঁ, এটা বাক্যটার অর্থ একটু বুঝতে হবে। হি অ্যাডমিট টু হসপিটাল লাস্ট নাইট। তো এখানে বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, সে অসুস্থ, তো সে অসুস্থ মানুষ তো নিজে নিজে ভর্তি হতে পারে না, কেউ না কেউ ভর্তি করায়। হ্যাঁ, আবার হাসপাতালের যারা কনসার্নড ম্যান থাকে তারা ভর্তি করে নেয়। তো সেই জন্য এটা প্যাসিভ ভয়েসে হবে। আর এখানে টেন্সের বিষয়টা দেওয়া আছে লাস্ট নাইট। লাস্ট নাইট যেহেতু দেওয়া আছে সেজন্য পাস্ট ইমিডিয়েট টেন্স। আমরা জানি পাস্ট ইমিডিয়েট টেন্স কখন কখন হয়, বাক্যের ভিতরে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যদি থাকে তাহলে পরে সে বাক্যটি পাস্ট ইমিডিয়েট টেন্স হয়। যেমন লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগো, লং এগো, হ্যাঁ, লং সিন্স, এ ধরনের কথাগুলো থাকলে পরে সাধারণত পাস্ট ইমিডিয়েট টেন্স হয়। ইয়েস্টারডে, হ্যাঁ, ইয়েস্টারডে এই কথাটা থাকলে পরেও হবে। তো এটার পাস্ট ইমিডিয়েট টেন্সের প্যাসিভ ভয়েস, তার মানে হি ওয়াজ অ্যাডমিটেড। এই হির পরে একটা ওয়াজ দিতে হবে, তারপরে অ্যাডমিটেড, ADMITTED, ডবল টি হয়ে যাবে কিন্তু, কারণ ওই টির আগে দেখো একটি ভায়েল আছে, আই আছে, সেই কারণে টিটা ডাবল হয়ে যাবে। ওকে, হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল লাস্ট নাইট। তারপরে 9 নম্বরে আসি। নান অফ দি টিচার্স, এখানে আমার একটু মিস্টেক আছে, নান অফ দি টিচার্স হবে, একটা এস যুক্ত হবে, এখানে এস দিয়ে দিই, এসটা ভালো হলো না। নান অফ দি টিচার্স বি ট্রেইনড, নান অফ দি টিচার্স বি ট্রেইনড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, কারণ একটি ভার্ব আমরা দেখছি V3 দেওয়া আছে, ট্রেইনড, হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত। তো এখানে নান অফ দি টিচার্স, যদি নান অফ দির ব্যবহার এখানে ফ্যাক্টর, হ্যাঁ, টিচার কিন্তু অনেকেই, অনেক টিচার আছে, যেহেতু প্লুরাল ওটা, তো টিচার অনেকেই, কিন্তু যখন এর আগে প্লুরাল নাউনের আগে নান অফ দি, এভরি অফ দি, মেনি, তারপরে তোমার এভরি বললাম, আরও ইজ অফ দি, এইগুলা যদি থাকে তাহলে পরে তাদেরকে আলাদা আলাদা করে বোঝাই, সেপারেটলি বোঝাই। সেই জন্য এর পরবর্তীতে যে ভার্বটা হবে সেই ভার্বটা হলো সিঙ্গুলার হবে। নান অফ দি টিচার্স ওয়াজ ট্রেইনড বা ইজ ট্রেইনড, হ্যাঁ, ইজ অথবা ওয়াজ দিলে পরে কোনো ভুল হবে না, ঠিক আছে। তো আমরা এখানে ইজও দিতে পারি, ওয়াজও দিতে পারি। তারপর 10 নম্বরে আছে মেনি এ বয়, ব্র্যাকেটে বি আছে, প্রেজেন্ট ইন দ্য ক্লাস। হ্যাঁ, এখানে মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমি কিছুক্ষণ আগে বললাম নাউনের আগে যদি মেনি এ থাকে তাহলে পরে ভার্বটা সিঙ্গুলার হয়। মেনি এ মানে অনেক বোঝায়, কিন্তু এর ব্যবহারটার নিয়ম এমনই যে মেনি এ যদি সাবজেক্টের আগে থাকে, নাউনের আগে থাকে, ভার্বটা সিঙ্গুলার করতে হয়। তো এখানে ইজ বা ওয়াজ দিলে পরে হবে 10 নম্বরেরটা, মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট অথবা ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। যদি পয়েন্ট অফ টাইম উল্লেখ করা থাকে তাহলে ওয়াজ দিতে হবে। তারপরে 11 নম্বরে আছে দিস ক্যামেরা মেক ইন জাপান। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, দিস ক্যামেরা মেক ইন জাপান, জাপানে কিন্তু এই ক্যামেরাটা তৈরি হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে। থ্যাংক ইউ রিদওয়ান। কোনো সমস্যা হলে পরে আমাকে একটু বলবা। রিদওয়ান, তুমি লিখছো যে 9 নম্বরে ওয়ার হবে না কেন, সেটা আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম যে টিচার্স হলো প্লুরাল, যখন নান তার পূর্বে
থাকবে, নান অফ প্রত্যেককে সেপারেট করে বোঝায়, আলাদা আলাদা বোঝায়, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, এই জন্য ইজ বা ওয়াজ হবে। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছ। তো তারপরে 10 নম্বরেরটা আমরা বুঝিয়েছি। 11 নম্বরেরটায় আছে নরোত্তম পাল ফ্রম মিরপুর, থ্যাংক ইউ। আচ্ছা, 11 নম্বরেরটা আছে দিস ক্যামেরা মেক ইন জাপান। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে আছে। জাপানের কোনো প্রতিষ্ঠান বা কোনো মানুষ হয়তো ক্যামেরা তৈরি করেছে। হ্যাঁ, তো এটা বাই প্লাস ডয়ার বা এজেন্ট এটা দেওয়া নাই, সেই কারণে এই অবজেক্টটাই সাবজেক্ট করে দিছে। অনেক বাক্য এই ধরনের আছে যেখানে বাই প্লাস ডয়ার বা এজেন্ট দেওয়া থাকে না। এই জন্য দেওয়া থাকে না, বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সেই কারণে অবজেক্টকে সাবজেক্ট করে তার প্যাসিভ সেন্সটা তুলে ধরা হয়। হাজার হাজার বাক্য কিন্তু ইংলিশে এই ধরনের লেখা হয়, সেটা পড়ে বুঝে নিতে হয়। তো এখানে আছে দিস ক্যামেরা মেক ইন জাপান। ক্যামেরা তো তৈরি হয়েই গেছে, তাই না? তৈরি হয়েই গেছে, তার মানে পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে কি হবে? দিস ক্যামেরা ওয়াজ মেড ইন জাপান। দিস ক্যামেরা ওয়াজ মেড ইন জাপান। জাপানে তৈরি হয়েছিল এই ক্যামেরা। ঠিক আছে, 12 নম্বরে আমরা আসি। দ্য কার মেক ইন জাপান ইজ রানিং ওয়েল। আমি কিন্তু ওই রানিংয়ের জায়গায়ও ব্র্যাকেট দিয়ে রাখতে পারতাম, কিন্তু এটা আমি দিই নাই। আমি ওই একই ধরনের একটা বাক্য দিয়েছি 11 নম্বরকে আরও সুন্দর করে ক্লিয়ার করার জন্য, এবং এখানে আর একটু নিয়ম আছে। এটা 12 নম্বরে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, যদিও এটার গঠন প্রকৃতিটা একটু আলাদা। আমরা জানি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল যোগ করে দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা যায়। ক্লিয়ার? প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ করা, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের V3, আর পারফেক্ট পার্টিসিপল হলো এই V3 এর পূর্বে হ্যাভিং যুক্ত করা। হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার সাথে আইএনজি যুক্ত করা এবং তারপরে V3 থাকে। তা আমরা যদি কখনো এ ধরনের নিয়ম পাই, অবশ্যই সেই বিষয়টা আলোচনা করব। এবং পার্টিসিপল সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমার টাইম লাইনে দেওয়া আছে, তোমরা কষ্ট করে একটু পড়বে। একটু পড়লে পরে ইংলিশের যে সমস্যাগুলো সেগুলো আশা করি থাকবে না। তো এখানে কি হবে? এখানে দ্য কার মেক ইন জাপান ইজ রানিং ওয়েল, এখানে পাস্ট পার্টিসিপল হবে। আগেরটাই কিন্তু ওটা প্যাসিভ ভয়েস, আর পরেরটাও প্যাসিভ ভয়েসের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা শুধু আমরা এখানে নিয়েছি ভার্বের V3। দ্য কার মেড ইন জাপান, ওয়াজ মেড ইন হবে না, কিন্তু ওয়াজ মেড হবে না। পাস্ট পার্টিসিপল হলে পরে ভার্বের সাবজেক্টের পরে যে এম, ইজ আর ওয়াজ ওয়ার আসে সেটা বাদ দিতে হয়, শুধু V3টা নিয়ে আসতে হয়। ভার্বের তৃতীয় রূপটা আনতে হয় সাবজেক্টের পরে। দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমাদের 13 নম্বরে আছে দ্য প্যাট্রিয়ট লুকস ফরওয়ার্ড টু রিসিভ হিজ রেওয়ার্ড। এখানে কিন্তু একটি ফ্রেজের ব্যবহার আছে। ফ্রেজটা কি? লুকস ফরওয়ার্ড টু, লুকস ফরওয়ার্ড টু, গেট ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। এই যে 3টে ফ্রেজের কথা আমি বললাম, তোমরা মনে রাখবা। লুকস ফরওয়ার্ড টু, গেট ফরওয়ার্ড টু, আর উইথ এ ভিউ টু। এই 3টে ফ্রেজের পরে দেখো টু আছে, কিন্তু এমনিতে টুর পরে কোনো ভার্ব থাকলে ওই ভার্বের V1টাই বসে যায়, ওই রূপটাই বসে যায়। কিন্তু এই ভার্বটা এই টুটা যখন ফ্রেজের সাথে যুক্ত হয়, উইথ এ ভিউ টু, লুকস ফরওয়ার্ড টু,
গেট ফরওয়ার্ড টু, এখানে লুকস ফরওয়ার্ড টু আছে। তো যখন এই ফ্রেজগুলোর পরে কোনো ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, দ্য পেট্রিয়ট লুকস ফরওয়ার্ড টু রিসিভিং, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, রিসিভিং হিজ রেওয়ার্ড। আমি আরেকটা বাক্য বলছি, ধরো রেদওয়ান ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট টু বুক স্টলস উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য বোঝায়, হ্যাঁ, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, উইথ এ ভিউ টু ব্র্যাকেটে দেওয়া থাকলো বাই, তাহলে কি হবে বাই সাম বুকস, তাহলে কি হবে রেদওয়ান ওয়েন্ট টু বুক স্টল উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। ওকে, উইথ এ ভিউ টু, লুকস ফরওয়ার্ড টু, গেট ফরওয়ার্ড টু, যাই থাকুক না কেন এই তিনটে ফ্রেজের পরে ভার্ব থাকলে পরে আইএনজি যোগ করতে হবে। ওকে, ক্লিয়ার? এবার 14 নম্বরে আমরা আসি, দ্য বয় ইজ ক্যাপাবেল অফ ডু দ্য ওয়ার্ক। ক্যাপাবেল অফ ডু দ্য ওয়ার্ক, অনেকেই হয়তো এটা পারবে, হ্যাঁ, যারা একটু দুর্বল গোছের আছে হয়তো তাদের একটু সমস্যা হতে পারে। তো এখানে একটি বিষয় বলি, ব্র্যাকেটেড ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে, আমরা প্রিপোজিশনের লিস্টটা কিন্তু একটু জানবো। ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে পরে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, রিরাইটের নিয়মে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যে কোনো প্রিপোজিশনই থাকুক না কেন ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, তো এখানে ডুইং দ্য ওয়ার্ক, দ্য বয় ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য ওয়ার্ক। এরপরে লাস্ট নাম্বারে আমরা আসছি, আই স প্রেমা, পিক আছে, PICK, পিক ফ্লাওয়ার্স, আই স প্রেমা পিক ফ্লাওয়ার্স। এটা দেখো, আমি কিন্তু পার্টিসিপলের কথা বলেছিলাম যে পার্টিসিপল 3 ধরনের আছে, একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটি পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, আর তারপরেও যদি বোঝার একটু সমস্যা হয়, দুটো ভার্বের কিন্তু অস্তিত্ব আছে, একটি ভার্ব স V2 আর একটি ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে। দুটো ভার্ব পাশাপাশি যদি থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু নিয়মটা সেটা না। এখানে নিয়মটা হলো, এখানে প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম